প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে ডাকসু নির্বাচনের প্রায় সব প্রার্থী। পাশাপাশি অনলাইনে অপপ্রচার চালানোর অভিযোগ ছাত্রদলের। শুক্রবার ডাকসু নির্বাচনের প্রচারণা চালানোর সময় এমন অভিযোগ প্রার্থীদের। ৮টি বুথের মাধ্যমে ৪০,০০০ ভোট গ্রহণ চ্যালেঞ্জিং মনে করছেন তারা। ঢিলেঢালাভাবে ছুটির দিনের সকাল শুরু হলেও জুমার নামাজের পর চতুর্থ দিনের প্রচারণায় ব্যস্ত হয়ে ওঠেন প্রার্থীরা। নিজের হল ছাড়িয়ে অন্যান্য জায়গাতেও প্রচারে যান তারা। বিজয় ৭১ হল থেকে প্রচারণা শুরু করে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। অভিযোগ তোলেন একটি গ্রুপ তাদের প্রার্থীদের আইডি হ্যাক করে অপপ্রচার চালাচ্ছে। আমরা আশঙ্কা করছি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততটাই প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে, এটাও কিন্তু আমাদের কানে আসছে। আর যেটারই প্রাথমিক প্রমাণ আমরা পেলাম, আমাদের দুজন ক্যান্ডিডেটের একজনের আইডি হ্যাক করা হলো আর আরেকজনের আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হলো। ২টার পর প্রচারণা শুরু করে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ সময় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কমিশনের জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা তাদের প্রফেশনালিজমের অভাব আছে, এবং একই সাথে কমিশনের ক্ষেত্রে আমরা বলছি তারা নির্দিষ্ট একটা দলের আদর্শকে লালন করে এবং ওই দলের ছাত্র সংগঠনকে তারা এক্সট্রা ফ্যাসিলিটিস দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা বারবার বলছি তারা আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, আমরা তাদের থেকে শিক্ষক সুলভ আচরণ চাই। আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন নির্লিপ্ত বলে মনে করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। পাশাপাশি মাত্র ৮টি বুথে ৪০,০০০ ভোট গ্রহণ নিয়েও আপত্তি তাদের। ৪১ ভোট দিতে হবে, সে জায়গায় আপনার ৬ থেকে ৭ মিনিট সময় লাগবে। এই যে ৬ থেকে ৭ মিনিট সময় দেওয়ার মতো সেই ক্যাপাসিটি কিংবা যে বুথগুলো সেই ৩৯,০০০ শিক্ষার্থীকে কেন্দ্র করে তাদের সার্বিক পরিস্থিতি কেন্দ্র করে মনে হয় না সাজানো হয়েছে। আমরা বলেছি যে ভোট কেন্দ্রগুলো কিভাবে কাছাকাছি করা যায়। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রতিদিন রাত ১১টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচার, ৯ সেপ্টেম্বর নির্বাচন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে আসামিদের হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। এর আগে শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয় সন্ত্রাস বিরোধী আইনে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আলোচনা সভার আয়োজন করে মঞ্চ ৭১ নামে একটি সংগঠন। সভায় যোগ দিলে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে অবরুদ্ধ করে জুলাই যোদ্ধারা। পরে ডিবিতে নেয়ার পর মোট ১৬ জনকে গ্রেফতার দেখানো হয়। শুক্রবার শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে। আসামি করা হয় ১৬ জন সহ অজ্ঞাতদের। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মঞ্চ ৭১ প্রতিষ্ঠা হয়েছিল ৫ আগস্ট। স্বৈরাচার পতনের দিনকে স্মরণ করেই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, স্বৈরাচার হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যেই আসামিরা জড়ো হয়েছিল। তাদের নীল নকশার যে একটা প্রোগ্রাম ছিল, সমস্ত কিছুকে আমলে নিয়ে এই আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এরা প্রত্যেকেই জ্ঞান পাপী, বুদ্ধিজীবী এবং সাবেক স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনার আমলে সুবিধাভোগী। আসামি পক্ষের আইনজীবী বলেন, মঞ্চ ৭১ অরাজনৈতিক সংগঠন আর এই ধরনের মামলা স্বাধীন মত প্রকাশের পরিপন্থী। কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টের দোসর হয়ে যায়, তারা ফ্যাসিস্ট হয়ে যায়। কারোর কোনো এখন বাক স্বাধীনতা নেই। বাংলাদেশের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের ৩৯ ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই। লতিফ সিদ্দিকী কারো ওকালতনামাতে পর্যন্ত সাইন করে নাই। তিনি বলেছেন, এখানে আমি ন্যায় বিচার পাবো না, এখানে আমি কোনো সাইনও করব না। আসামিরা দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে ও সরকার উৎখাতের ষড়যন্ত্র করেন বলে অভিযোগ করে রাষ্ট্রপক্ষ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে উগ্রপন্থীর রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন না হলে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বাড়বে, ক্ষতিগ্রস্ত হবে জাতি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম ও জুলাই অভ্যুত্থানের খুঁটিনাটি উঠে এসেছে বইটিতে।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা আছে। ফেব্রুয়ারিতে ভোট না হলে ফ্যাসিবাদ ফেরার সম্ভাবনা দেখছেন তিনি। বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে, কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে, এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আমরা আপনারা লক্ষ্য করে দেখবেন, মানুষকে জিজ্ঞেস করলেই মানুষ বলে নির্বাচন হবে তো। উদারপন্থী রাজনীতির বদলে দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। এদিকে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেএম জাহিদ। এ সময় তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেন। যে রোডম্যাপ গতকালকে নির্বাচন কমিশন ঘোষণা করেছে, আমি নিজের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও মনে করি যে এটি একটি আপনার যুগোপযোগী খালি নয়, সময় উপযোগী এবং মানুষের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি পদক্ষেপ। নির্বাচনী রোডম্যাপ যেভাবে ঘোষিত হয়েছে, আগামী দিনে নির্বাচনী তফসিল আসবে। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করে দেশ গড়ার দায়িত্ব দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকাল 11:30টায় জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে তিনি বলেন, সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপিও। নির্বাচিত সরকার এলে জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকবে উল্লেখ করে আমির খসরু বলেন, জনগণ যদি সমর্থন দেয় তাহলে প্রথম দিন থেকে পাশে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নির্বাচিত সরকার যখন দেশে আসবে তার জন্য আমাদের এই প্রস্তুতি, যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয়, এই প্রস্তুতি আমরা আগে ভাগে নিচ্ছি যাতে করে প্রথম দিন থেকে বাংলাদেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে, বাংলাদেশের মানুষ তাদের সংস্কারের আগে রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করা নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের মিলনায়তনে কালীবাজার ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে এই কথা বলেন তিনি। সংস্কার বিচার কাজ শেষ করা এবং নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি আসলেও তা ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার। নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নির্ধারণ না করেই রোডম্যাপ ঘোষণার মাধ্যমে নির্বাচন কমিশনও অপরাধ করেছে বলে উল্লেখ করেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই নির্বাচনের পথনকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা, এটা আমরা হতে দেব না। আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টারের মাধ্যমে, পিআরের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে। নির্বাচনের প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার মন্তব্য করেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 2 দিন ব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। শুক্রবার সকালে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার। অনুষ্ঠানে নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিরপেক্ষ থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, নির্বাচনে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে যাতে প্রফেশনালিজম এনশিওর হয়, নিউট্রালিটি এনশিওর হয়। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না, একদম 100% একটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। দেন
there will be ample scope for exercising discretion. মানে ইলেকশনটা এমন একটা জিনিস যেখানে অনেক ডিসক্রিপশন আপনাকে অ্যাপ্লাই করতে হবে, প্রিসাইডিং অফিসারকে অ্যাপ্লাই করতে হবে। অতীতের নির্বাচন কমিশনারদের পরিণতি স্মরণ করিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান না করা পর্যন্ত কেউ ঘরে ফিরতে পারবে না। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা উদ্দেশ্য প্রণোদিত কাজ বা তথ্য পাচার করলে ছাড় দেওয়া হবে না। ঘরে ফিরে যেতে পারবেন না কিন্তু, এবং মনে করেন না যে কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার এই 5 জনেরই দায়। আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। প্রশিক্ষণ কাজে লাগিয়ে মাঠ পর্যায়ের নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান না হলে বাংলাদেশের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তাও সংকটের মুখে পড়বে, এই মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুক্রবার রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রোহিঙ্গা সংকট সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা। বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব রাজনৈতিক চিত্র খুব দ্রুত পাল্টে যাচ্ছে। ভূ রাজনৈতিক বিষয়গুলোর পরিবর্তন আরও দ্রুত হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুতি রাখছে বলেও জানান তৌহিদ হোসেন। তার আশা, আগামীর বাংলাদেশে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ গুণগত পরিবর্তন আনতে পারবে। উল্লেখ করে দ্রুত এর সমাধানের আহ্বান জানান। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের দাম। স্বস্তি নেই সবজির বাজারেও। গত সপ্তাহের চেয়ে কিছুটা কমলেও এখন বেশিরভাগ সবজির কেজি 80 টাকার উপরে। এদিকে ডিমের দাম কিছুটা কমলেও বেড়েছে সোনালী মুরগির দাম। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ভোগান্তি বাড়িয়েছে সীমিত আয়ের মানুষের। বাজারে এলেই বাড়ছে তাদের কপালের ভাঁজ। সপ্তাহের ব্যবধানে আটা ও ময়দার কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। 2 কেজির প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে 120 আর ময়দা 130 টাকায়। দেশি মসুরের কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকায়। 40 টাকার আটা, 50, 40 টাকার আটা 50 টাকা। 10 টাকা দিয়ে কিনা খেতে আমাদের কষ্ট হয়ে যায়। সাপ্লাইটা কম, বলতে সাপ্লাই কম, এই জন্য ওরা দামটা বাড়তি। আমদানি কোম্পানির আটার দাম বাড়াই দিচ্ছে আর কি। গত সপ্তাহের চেয়ে কেজিতে 10 টাকার মতো কমলেও এখনও চড়া বেশিরভাগ সবজির দাম। বেগুন বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে। ঢেঁড়স, ঝিঙ্গা, বরবটি, পটল কেজি 80 থেকে 100 টাকা। ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, চলে গেছে অলরেডি। মানুষ যারা 1 কেজি কিনা দরকার তারা আধা কেজি কিনছে। মোটামুটি গত সপ্তাহে এই সপ্তাহে কমছে। আমদানির খবরে মিনিকেট ও স্বর্ণা চালের কেজিতে কমেছে 1 টাকার মতো, তবে সরু চালের দাম এখনো বেশি। তদারকি করলে পরে সিন্ডিকেট থাকবে না। মধ্যবিত্ত যারা, এদের জন্য সার্ভাইভ করা খুবই টাফ। বাজার সিন্ডিকেটটা যে ছিল এটা এখনো রয়ে গেছে, এটা এখনো ভাঙতে পারে নাই কেউ। বাজারটা বাড়বে না, এখন বাড়ার থেকে একটু রক্ষা, ইনশাল্লাহ একটু রক্ষা হয়েছে। এদিকে ব্রয়লার মুরগির দাম না বাড়লেও কেজিতে 20 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকায়। তবে 10 টাকা কমে ডিমের ডজন বিক্রি হচ্ছে 140 টাকায়। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে 5000 একক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে গত বৃহস্পতিবার। 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং করে ইতিহাস করেছে নৌবাহিনী পরিচালনাধীন চট্টগ্রাম ড্রাই ডক। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি। এ সময় আমদানিমুখী কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 2101টি। এছাড়া 2918টি রপ্তানিমুখী কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। 7 জুলাই থেকে বন্দরের এ দায়িত্ব নেয় এনসিটি। এরপর থেকে কন্টেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাস পর্যন্ত এনসিটিতে মোট 1,09,217 কন্টেইনার হ্যান্ডলিং হয়, যা প্রতিদিন গড়ে হ্যান্ডলিং 3,903 একক। এটি আগের তুলনায় 40% বেশি বলেও দাবি করেছে ড্রাই ডক কর্তৃপক্ষ। বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে 14 কোটি 95 লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে এবং রেমিটেন্স ও রপ্তানি খাতকে চাঙ্গা করতেই কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ। বৃহস্পতিবার প্রাথমিকভাবে 3 কোটি ডলার কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নিলাম আহ্বান করে কেন্দ্রীয় ব্যাংক। তবে শেষ পর্যন্ত তারা
আরও বেশি ডলার কিনে নেয়, যেখানে কাট অফ রেট ছিল ডলার প্রতি 121 টাকা 70 পয়সা। এর আগে 14 আগস্ট কেন্দ্রীয় ব্যাংক 121 টাকা 50 পয়সা কাট অফ রেটে 17 কোটি 6 লাখ ডলার কিনেছিল। নতুন নিলামে দেখা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কাট অফ রেট অন্তত 20 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর আগে 17টি ব্যাংক 16 থেকে 17 কোটি ডলার বিক্রির প্রস্তাব করে, তবে বাজার পরিস্থিতি বিবেচনায় লক্ষ্যমাত্রা অনুযায়ী 13টি ব্যাংকের কাছ থেকে ডলার কেনা হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা। দেশে গত 10 বছরে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে প্রায় 3 গুণ। 2021-22 অর্থ বছরে যেখানে ঋণ পরিশোধ হয়েছিল $2 বিলিয়ন, গেল অর্থ বছরে তা ছাড়িয়েছে $5 বিলিয়ন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানিয়েছে জুলাই মাসে বিদেশি ঋণের কিস্তি শোধ হয়েছে $20 কোটি। এর মধ্যে সুদের পরিমাণই বেশি। গত এক বছরে সুদ পরিশোধের চাপ দ্বিগুণ হয়েছে। সরকারের তথ্য বলছে জুলাই মাসে সব মিলিয়ে $66 লাখ সুদ পরিশোধ করতে হয়েছে। অর্থনীতিবিদদের মতে বৈদেশিক ঋণ পরিশোধে চাপ আরও বাড়তে পারে সরকারের উপর, বিশেষ করে আগামী বছরগুলোতে প্রকল্প ভিত্তিক ঋণের কিস্তি একত্রে দেয়া লাগবে সরকারকে। ঋণ পরিশোধের চাপ বাড়ায় বৈদেশিক মুদ্রা সংকট দেখা দিতে পারে এমন শঙ্কা সংশ্লিষ্টদের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের রোগীদের জীবন রক্ষাকারী 17 কোটি টাকার ইনজেকশন দিয়েছে একটি আন্তর্জাতিক দাতা সংস্থা। হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের প্রচেষ্টায় সাড়া দিয়ে এসব ইনজেকশন বিনামূল্যে পাঠায় সংস্থাটি। স্ট্রোক বা হার্ট অ্যাটাকের রোগীদের জন্য দরকার পড়ে অ্যালটিপ্লেজ ইনজেকশনের। দাম বেশি হয় এটি অনেকের নাগালের বাইরে। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে 2500 ভায়াল ইনজেকশন পাঠিয়েছে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন। মেডিকেল কলেজটির ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান গবেষণাপত্রে তুলে ধরেন নিজেদের সীমাবদ্ধতার কথা। সেই তথ্য জানার পর স্ট্রোক ও হার্ট অ্যাটাকের রোগীদের জীবন রক্ষাকারী ইনজেকশন পাঠায় সংস্থাটি। ডিরেক্ট রিলিজ যে সংস্থাটি যারা আমাদেরকে এই ওষুধটি দিচ্ছে, তারা ওই সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের যিনি ডিরেক্টর আছেন উনি আমাকে ইমেল করলেন যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজে এই ওষুধের প্রয়োজন আছে কিনা। তারপর আমাদের প্রফেসর আজিজুল হক আজাদ স্যার এবং আমাদের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ স্যার তারা যথেষ্ট সহযোগিতা করেছেন এবং তাদের মাধ্যমে পরবর্তীতে নির্ধারণ হয়েছে যে আমাদের মেডিকেলে কী পরিমাণ স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের পেশেন্ট আছে এবং কয়জনকে আমরা দিতে পারবো। দাতা সংস্থা থেকে যে পরিমাণ ইনজেকশন পাওয়া গেছে তাতে অন্তত 500 মুমূর্ষ রোগীর জীবন রক্ষা করা যাবে বলে জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। ম্যাক্সিমাম স্ট্রোক রোগী আমাদের হাসপাতালে আসে অনেক দেরিতে, তখন এই ওষুধটা প্রয়োগের সুযোগ থাকে না। তখন আমি তখন তার সাথে বার্গেনিং করলাম, দেখো এই ওষুধটার তো আরও ইন্ডিকেশন আছে, হার্ট অ্যাটাকের রোগীদের যখন রক্তনালী ব্লক হয়ে যায় তখনও কিন্তু এই ওষুধটা ব্যবহার করা যায়। তো যদি তোমরা এই দুইটা ইন্ডিকেশনই আমাদের ব্যবহার করার অনুমতি দাও তাহলে আমরা ওষুধটা নিব। তারা আমাদেরকে অনুমতি দিচ্ছে এবং আমরা দুইটা ইন্ডিকেশনে ব্যবহার করতে পারবো। এরই মধ্যে জীবন রক্ষাকারী এসব ইনজেকশন রোগীদের বিনামূল্যে প্রয়োগ শুরু হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেডিকেল কর্তৃপক্ষ। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাই।